হয়ে গেছে অলরেডি, এখানে ব্লিঙ্কিং করবে ওই আইকনটা, তার মানে রেকর্ড হচ্ছে। ঠিক আছে, পারা যাবে এটা? আচ্ছা, এবার আসি আমরা মাল্টিপল স্ক্রিন কিভাবে করব। 4টা স্ক্রিন, ধরেন আমি ক্রোম অন করলাম, অন করার পর উইন্ডো রাইট অ্যারো কি প্রেস করলাম, এটা হয়েছে কত পার্সেন্ট? 50%। তারপর আমি ফাইল এক্সপ্লোরারে গেলাম, ক্লিক করলেই ওইটা আরও 50%-এ হয়ে যাবে। তারপর আবার উইন্ডো বাটন চেপে আপনি আপার বা ওই যে কিটা প্রেস করেন, অনেক সময় এগুলা পারফেক্টলি কাজ করবে, বা অনেক সময় দেখবেন যে আপনি কাজ করতেছেন, ক্লিক করে দেখতে হবে, ডানে বা আমি উপরে নিচে ক্লিক করে দেখতে হবে। এবার হয়েছে 25 ওকে। তারপর অন্যটা ওপেন করেন, এটা ক্রোম আর ফাইল এক্সপ্লোরার। আমরা ফটোশপটা ওপেন করলাম, ওপেন করার পর লেফট অ্যারোতে ক্লিক করলাম, আপ অ্যারোতে ক্লিক করলাম। ঠিক আছে, প্রথমে দুইটা যদি আপনি ফিক্স করে রাখতে পারেন, বাকি দুইটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। ওকে, তারপর কোনটা করতে হবে? ইলাস্ট্রেটরে গেল ফায়ারফক্স, তারপর ফায়ারফক্সকেও আমি লেফট অ্যারো এবং ডাউন অ্যারো। হয়েছে? প্রথম দুইটা করা একটু টাফ, ওইগুলা একটু উল্টাপাল্টা ডানে বা আমি উপরে নিচে ক্লিক করে দুইটাকে আগে সেট করে রেখে দিবেন, তারপর বাকি দুইটা এমনিতেই হয়ে যাবে। শুধু ক্লিক করবেন, লেফট অ্যারো আর ডাউন অ্যারো ক্লিক করবেন। বুঝা গেছে? এরপরে যদি না হয় এভাবে টেনে টেনে করে নিয়েন, এভাবে টেনে টেনে। ঠিক আছে, বুঝা গেছে? এভাবে টেনে টেনে 4টে স্ক্রিন করে নিয়েন, এভাবে টেনে আরও বেশিও করতে পারবেন। 4টা কেন? একটা করতে পারবে না এখানে? ওকে, বুঝা গেছে এতটুকু? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসে যাই। আজকের ক্লাস কি হবে? আমরা আজকের ক্লাসে পেইন্টটা শিখব। পেইন্ট চিনেন? পেইন্টার, আর্টিস্টার আর্ট করে না? ওকে, সো আর্টিস্টরা কাজ করার জন্য কি ইউজ করে? রং তুলি। আর কোথায় আর্ট করে? পেজে না ক্যানভাসে? ক্যানভাসে আর্ট করে না? আচ্ছা, সো তারা যে আর্ট করে, এটার জন্য অবশ্যই তাদের আর্টিস্টিক স্কিল থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে। ওই চিন্তা থেকে অনেকেই মনে করে যে গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আমাদেরকে অনেক হাইলি আর্টিস্টিক স্কিলটা থাকতে হবে। যদি থাকে, কারো যদি অনেক বেশি হাইলি আর্টিস্টিক স্কিলটা থাকে, অবশ্যই এটা প্লাস পয়েন্ট। যদি কারো না থাকে, অনেকেই মনে করেন আমার তো আর্ট ভালো না, আমি তো আর্ট করতে পারি না, কোনো চিত্রকর্মই বানাতে পারি না, আমি কি গ্রাফিক ডিজাইনার হতে পারবো? এরকম কারো ইন্টেনশন আছে? কারো মনে কোয়েশ্চেন আছে যে আমার তো আর্ট করতে পারি না, আমি কি ডিজাইন করতে পারবো? আগে ছিল, এখন আছে? এখনো আছে। কি মনে হয়, পারবো? ইনশাল্লাহ পারবো। তার আগে আমি কনফিউশন ক্লিয়ার করে নেই। আর্টের সাথে আমি আর্ট কতটুকু ভালো পারবো সেটা তো অবশ্যই আমার একটা স্কিল ডিপেন্ড করে, তাই না? একটা স্কিলকে অবশ্যই ফুটিয়ে তোলে। বাট গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আমাদেরকে আমেরিকান এক্সপার্ট হওয়া লাগবে না যদি আর্টের ক্ষেত্রে। তবে টুকটাক আর্ট আমাদেরকে জানতে হবে। যেমন একটা স্কেচ করার জন্য, একটা ডিজাইন করব, ইন্টারন্যাশনাল বা প্রফেশনাল যারা আছে, যারা কাজ করে, সবাই কিন্তু স্কেচ করে কাজ করে। আর স্কেচ জিনিসটা কি? পেন্সিল পেপারে এঁকে যেই কাজটা করা হয় সেটা থেকে তো স্কেচ বলি। যত ইন্টারন্যাশনাল লেভেলের ডিজাইনার আছে সবাই লেট পার্টির একজন নাকি? লেট পার্টি কারা? একটা হাত তুলেন তো দেখি। কারা কারা? আপনি? তাহলে পিছনের 6জন? না, আমি তো প্রথম ক্লাসে দেখতে চাইছিলাম, কিন্তু আপনারা তো আর হাত তুলেননি। অমর স্যার বলে দিয়েছেন এইটা। আচ্ছা, অমর স্যারের দাদি মারা গেছেন গত 2 দিন আগে, জানেন কেউ? গতকাল, হ্যাঁ, গতকালের আগের দিন কী বার ছিল? শনিবার মনে হয়। শনিবার না রবিবার? রবিবার বিকেলের দিকে, সন্ধ্যা পরে ওনার দাদি মারা গেছেন। আর গতকাল যারা হয়েছে আসলে পরে দোয়া করবেন সবাই। আচ্ছা, তো যে অনেকেই মনে করেন যে আমার যদি ক্রিয়েটিভিটি না থাকে, আর্টিস্টিক স্কিল না থাকে, আমি হয়তো গ্রাফিক ডিজাইনার হতে পারবো না। এটা টোটালি রং একটা আইডিয়া। আমরা যতটুকু কাজ করব, ওই কাজের মধ্য দিয়ে আমাদের ধীরে ধীরে যে আমাদের স্কিল যেটা আছে, আর্ট করে স্কিল বলেন, কাজ করে স্কিল বলেন, এটা ধীরে ধীরে ইনশাল্লাহ ইমপ্রুভ হবে আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে। এই জন্য আমাদেরকে যে খুব হাইলি আর্টিস্টার হতে হবে সেটা প্রয়োজন না। বাট যতটুকু আমাদের প্রয়োজন, একটা ডিজাইন করতে গেলে, মনে করেন আপনি একটা ভিজিটিং কার্ড বানাবেন, তো অনেক ধরনের ডিজাইন আছে না মার্কেটে। আপনি চিন্তা করলেন যে এই ডিজাইনটা তো আমার মাথায় আসতো, কিন্তু ওই যে আপনি যেটা বলছিলেন প্রথম ক্লাসে সামান্তা, যে আমি একটা করলাম সেটা কোনোভাবে মিলে গেল, তো ওই মিলে না যাওয়ার জন্য আমরা স্কেচ করে কাজ করি। কেউ যদি পারফেক্টলি স্কেচ করে কাজ করে, ওর ডিজাইন কারোর সাথেই 100% কোনোদিনও মিলবে না, এটা অসম্ভব। যদি মিলে যায় ধরে নেবেন আপনারা স্পেশাল কেউ। ঠিক আছে,
এই জন্য আমাদেরকে যতটুকু আর্ট করা প্রয়োজন, যতটুকু আর্ট জানা প্রয়োজন, আমি যদি স্কেচ দেখাই, ডিজাইন স্কেচ, এইগুলো আপনারা সবাই পারবেন। মনে করেন একটা পোস্টার ডিজাইন স্কেচ, স্কেচেস, ওকে। আচ্ছা, এখানে 6টা স্কেচ আছে, 6টা ডিজাইন। সো দেখেন তো, এগুলা খুব কঠিন কিছু, এই যে এইগুলো স্কেচ করা। এখানে হয়তো আপনারা কিছুই বুঝতে পারতেছেন এখানে কি আছে। আচ্ছা, আমি বলে দিই এখানে কি কি আছে। মাথার উপর দিয়ে যাক, ওই থেকে টেনে আমরা নিচে নিয়ে আসবো। এই যে এটা ছিল, এইটা হলো ক্লায়েন্টের লোগো অথবা টাইটেল, ঠিক আছে। সো অবশ্যই যখন আমরা কাজ করবো, এগুলো আগেই বলে দিচ্ছি যাতে আপনাদের মনে এই কোয়েশনগুলো না আসে বা এগুলো কনফিউশন সৃষ্টি না করে। ধরেন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে তখন সে তার লোগো দিবে, তার ইমেজ দিবে, তার যে ডেসক্রিপশন আছে, টাইটেল, ওইগুলো সব কিছু দিয়ে দিবে। আপনাকে শুধু তার ওই দেয়া জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে একটা ডিজাইন বানিয়ে দিতে হবে। ওকে, ফাইন। তো মনে করেন এটা ক্লায়েন্টের লোগো, ঠিক আছে, এটা ক্লায়েন্টের লোগো, এটা হলো তার ইমেজ, আর এটা হলো তার পোস্টারের হেডলাইন অথবা টাইটেল। এইটুকু জাস্ট সে দিয়ে দিল। ওকে, বাকি কাজ আমাদেরকে করতে হবে না। ওকে, ফাইন। সো মনে করেন এটা হলো A4 সাইজের একটা পেজ, এই টোটাল হলো A4 সাইজের একটা পেজ। এখন এই যে আমি টান দিলাম, এই যে টানগুলো দিলাম, এগুলো সব ডিজাইন পারপাসে। আমি এগুলোর মধ্যে শেপ নিয়ে এরকম করে ডিজাইন করব, ওই পারপাস থেকে এখানে টানগুলো দেয়া। এই পেন্সিলের স্ট্রোকগুলো দিয়ে বুঝাইলাম যে এখানে শেপ থাকবে, এখানে শেপ থাকবে, এখানে শেপ থাকবে। এই কর্নারে হয়তো টান দিয়ে এখানে কিছু লেখা থাকবে বা কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে। আপনারা নর্মালি যদি লিফলেটগুলো নেন, ওইখান থেকে প্রথমে টাইটেল থাকে, একেবারে উপরে লোগো থাকে, ডানে অথবা বামে উপরে লোগো থাকবে, টাইটেল থাকবে, তারপর ফিচার্স, ওইগুলো থাকে না, নিচে থাকে কি যোগাযোগের জন্য ফোন নাম্বার, ইমেইল, এগুলো থাকে না। ওকে, সো কন্ট্যাক্ট ইনফরমেশন মনে করেন এইটা ইমেজটাকে বসাইছে এবং এগুলো আরও কিছু শেপ টানছে। আর এখানে দেখেন আরেকটা শেপকে রাইট চিহ্নের মতো বসাইছে। এটা টোটাল আপনি আপনার মতো করে ডিজাইনটা কীভাবে ফুটিয়ে তুলবেন সেটা আগে স্কেচের মধ্যে একটা রাফ আইডিয়া নিলেন। এটা কি প্রফেশনাল কোনো ডিজাইন? জাস্ট একটা রাফ স্কেচ, ওইটা দেখে দেখে সফটওয়্যারাইজ করার পরেই কিন্তু ডিজাইনটা ফাইনাল আউটপুটে আসবে। এতটুকু তো আমরা আর্ট শিখতে পারবো, এতটুকু পারবো না? এখন এটা দেখে অনেক ভয় হচ্ছে বা অনেক বেশি কি হার্ড মনে হচ্ছে, বাট এগুলো টোটালি ভেরি ইজি। জাস্ট আপনি একটা স্টার্টিং পয়েন্ট যদি খুঁজে বের করতে পারেন তখনই একটা স্কেচ করতে পারবেন। ধর আমরা যদি একটা পোস্টার অথবা একটা ফ্লায়ার দেখি, লিফলেট যেটাকে বলি ইন্টারন্যাশনালি, সেটাকে ফ্লায়ার বলা হয়। ধরেন এই যে একটা ডিজাইন, এরকম শেপ টানতে আমরা পারবো না? এই যে শেপগুলো, কার্ভি শেপ, পারবো কি না? তবে সময়ের ব্যাপার, ইনশাল্লাহ একদিন পারবো, তবে সময়ের ব্যাপার মাত্র। ওকে, সো ওইগুলো পারার জন্য কি করা লাগবে? প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে, সময় দিতে হবে। দিবেন তো সময়? সময় না দিলে কিছু হবে না, এটা মাথায় রাখবেন। ওকে, সো এত বেশি যে আমাদেরকে টোটাল একজন আর্টিস্টার হতে হবে সেটা বিষয় না। আমরা যদি মিনিমাল একটা আর্ট করতে পারি, একটা স্কেচ আমরা যদি ফুটিয়ে তুলতে পারি তাহলেই হবে। এখন যদি কেউ মনে করেন আমার একেবারে আর্টিস্টিক স্কিল নাই, যেটার মধ্যে আমি নিজেও পড়ি, আমি এই যে 1 থেকে 5 পর্যন্ত আমরা কি করতাম ছোটোবেলা স্কুলে পরীক্ষার সময়, চিত্রাঙ্কন পরীক্ষার সময় চিত্র আঁকা লাগতো না? আপনারা তো অনেক ভালো ভালো ডিজাইন করে আসছেন। কেউ হয়তো কোনো এই যে ডিজাইন, কোনো অবজেক্ট ডিজাইন করছেন, কেউ হয়তো কোনো দৃশ্য ডিজাইন করে দিচ্ছেন। আর আমি 1 থেকে 5 পর্যন্ত শুধু আমার পতাকা একে একে পাস করছি। এই দুইটা ছাড়া আমি কোনো কিছু পেন্সিল পেপার দিয়ে আঁকতে পারতাম, ইভেন এখনও পারি না। আছেন এই রুলসে কেউ আছেন? অনেকেই থাকতে পারেন। সো এগুলো আপনার গ্রাফিক ডিজাইনার হওয়ার ক্ষেত্রে কোনো বাধা না। যদি আপনি স্কেচ ভালো করে করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি নতুন নতুন ডিজাইন করতে পারবেন, আরও হাইলি কোয়ালিটিফুল ডিজাইন করতে পারবেন। বাট তারপরও আপনি যদি আর্ট নাও পারেন তাও আপনি করতে পারবেন। ঠিক আছে, ডিজাইনের রুলস আছে, ট্রেন্ড আছে, কাস্টমার ডিমান্ড আছে, ওইগুলো ফলো করলেই আমরা কাজগুলো করতে পারবো। ঠিক আছে, সো আর্ট নিয়ে কারো কোনো এই যে কনফিউশন থাকলে ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। ক্লিয়ার? ওকে, সো আমরা আজকে পেইন্ট শুরু করি। পেইন্ট যেটা একেবারে চাইল্ডহুড লেভেলের একটা সফটওয়্যার। আমরা ছোটোবেলায় আঁকাআঁকি করতাম যেইভাবে, ওইভাবে ওইখানে আঁকাআঁকি করবো এবং ওইটার উপর আজকে হোমওয়ার্কও আসবে। সো পেইন্ট, আমরা সার্চ বক্সে গিয়ে যদি পেইন্ট লিখি, পেইন্ট, ওকে, এই যে পেইন্ট আসছে। কারো কারো হয়তো পেইন্ট থাকবে না, পেইন্ট 3D থাকবে। সো আমি কীভাবে পেইন্ট ডাউনলোড করতে হয় সেটাও ক্লাসে দেখিয়ে দেবো। আচ্ছা, তো পেইন্ট ওপেন করবেন, ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। ওকে,
ওকে, ধরেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা যখন পেইন্টটা ওপেন করবেন। ওকে, তারপর দেখেন উপরে এইটার নাম কি? টাইটেল বার। এটাকে কি বলা হয়? টাইটেল বার বলা হয়। এটার নাম হলো কুইক অ্যাক্সেস টুল বার, যেটা আমরা ওয়ার্ড এই যে ফাইল এক্সপ্লোরারে দেখে আসছিলাম। তারপর এটার নাম হলো মেনু বার, এগুলোকে বলা হয় অপশনস। ওকে, অপশনস বা আমরা টুলসও বলতে পারি, ডিজাইনের জন্য যে টুলসগুলো প্রয়োজন হয় সেইগুলা। ওকে, আর প্রত্যেকটাকে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন ওয়াইজ ভাগ করে দেওয়া। এটা হলো ক্লিপবোর্ড, ইমেজ নিয়ে কাজ করবে এগুলো হলো টুলস, ড্রয়িংয়ের ক্ষেত্রে ইউজ করব। তারপর ব্রাশ, রং করার জন্য, শেপ, ড্রয়িং করার জন্য। তারপর আউটলাইন অ্যান্ড ফিল। আউটলাইন হলো বর্ডার, যেটা আমরা চিনি, যে কোনো কিছুর বর্ডারকে আউটলাইন বলা হয়, আর ফিল বলা হয় ভিতরের কালারটাকে। তারপর সাইজ, এখানে বিভিন্ন স্ট্রোক বা লাইনের সাইজ কতটুকু হবে, কতটুকু হবে সেটা এখান থেকে ডিফাইন করা হয়। তারপর কালার 1 অ্যান্ড কালার 2, একটা হলো ফোরগ্রাউন্ড কালার আর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। সো ফোরগ্রাউন্ড কালার হলো উপরের কালার, ব্যাকগ্রাউন্ড কালার হলো নিচের কালার। এগুলো আরও ডিটেলস আমি বলতেছি। ওকে, আগে শেষ করে নিই। এগুলো হলো কালার্স, এখান থেকে আমরা কালারটা যখন যে কালার প্রয়োজন সেটা আমরা এখান থেকে পিক করে নিয়ে ডিজাইন করতে পারবো। এডিট কালার্স, এখান থেকে আমরা কালারকে আরও বেশি কাস্টমাইজ করতে পারবো। পেইন্ট উইথ 3D, এডিট উইথ 3D পেইন্ট। আমরা যদি এই ইন্টারফেসটা হলো 2D, আর এটাকে যদি আমরা 3D ডাইমেনশনে করতে চাই, এখান থেকে 3Dতে গিয়েও করতে পারবো, আপাতত প্রয়োজন নাই। ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলো আশা করে ক্লিয়ার হয়ে গেছে। এখানে যেই জিনিসগুলো ছিল টুলস নিয়ে। ওকে, এখানে দেখেন ক্লিপবোর্ডে আছে কাট এবং কপি। এগুলো অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? এগুলো কীভাবে অ্যাক্টিভ হবে? কোনো কিছু যদি কপি করা হয় বা কাট করা হয় সেক্ষেত্রে এগুলা অ্যাক্টিভ হবে। আচ্ছা, তারপর এখানে যে সিলেকশন আছে, সিলেকশন পেস্টে আমরা এরো বাটন আছে, 2 রকম করে পেস্ট করতে পারি। একটা যদি কোনো কিছু আমরা অনলাইন থেকে বা আগের কোনো জিনিস কপি করা থাকে সেটাকে Ctrl+V দিয়ে অথবা পেস্টে ক্লিক করে সেটাকে পেস্ট করতে পারবো। আর আমি যদি চাই আমার ডিভাইস থেকে পেস্ট ফ্রম, আমি আমার পিসি থেকে যদি কোনো কিছুকে এই ডকুমেন্টের মধ্যে বা আর্টবোর্ড অথবা এই ক্যানভাসের মধ্যে যদি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে পেস্ট ফ্রম থেকে ইউজ করব। ঠিক আছে? ওকে, তারপর সিলেক্ট, রেক্টেঙ্গুলার সিলেক্ট আর ফ্রি ফ্রম সিলেকশন, দুইভাবে সিলেক্ট করা যায়। রেক্টেঙ্গুলার দিলে এটা সবসময় চার কোণা সমান হয়ে কী হবে, সিলেক্ট হবে। আর ফ্রি ফ্রম দিলে আমি আমার ইচ্ছা মতো ক্লিক করে যে অংশটা সিলেক্ট করা প্রয়োজন সেই অংশটা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট অল দিলে কি হবে, সম্পূর্ণটা সিলেক্ট হবে। আচ্ছা, তারপর রিসাইজ এবং রোটেট, ইমেজের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। পেন্সিল টুল দিয়ে কী করা হয়, পেন্সিল দিয়ে ইচ্ছা মতো আঁকাআঁকি করতে পারবো। আঁকাআঁকি করা যায়, হয়েছে? ওকে, তারপর কালার ফিল দিয়ে এগুলো আমরা ফিল করতে পারবো। তারপর আছে টাইপ টুল, এটা দিয়ে লিখতে পারবো। ইরেজার টুল, ইরেজার দিয়ে দেখেন যেই জায়গায় আমি কার্সর রাখতেছি সেই জায়গায় কিন্তু প্রত্যেকটা টুলের নাম শো করতেছে। ওকে, এটা হলো আইড্রপার অথবা কালার পিকার, এটা দিয়ে অন্য কোনো অবজেক্ট থেকে আমরা হুবহু কালারটাকে পিক করে নিতে পারবো। এটা হলো ম্যাগনিফায়ার, এই যা আর্টবোর্ডটাকে যদি আমাদের আরও জুম করে কাজ করা লাগে সেক্ষেত্রে আমরা ম্যাগনিফায়ারটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এতটুকু? ওকে, তারপরে জুমের জন্য আরেকটা অপশন দেখেন নিচে একেবারে ডান কর্নারে আছে, প্লাস করলে জুম ইন হবে, মাইনাস করলে জুম আউট হবে, অথবা আমরা এই স্লাইডার ধরে ডানে নিলে জুম আউট হবে, ডানে নিলে জুম ইন হবে, বামে নিলে জুম আউট হবে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে বার যেটা আছে হোয়াইট কালার যে বার, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। কি বলা হয়? স্ট্যাটাস বার। এখানে আমরা দেখতে পারবো আমাদের আর্টবোর্ডের সাইজটা কতটুকু। ভালো আছেন স্যার? আচ্ছা, স্ট্যাটাস বারের কাজ বোঝা গেছে। এখান থেকে আমরা জুম ইন আউট করতে পারবো। আর তাছাড়া এই আর্টবোর্ডকে আমরা প্রয়োজনে ছোটো করতে পারবো, বড় করতে পারবো। নিচে একটা বাটন দেখেন আছে, একটা বাটন ডানে একটা বাটন আছে, কর্নারে একটা বাটন, নিচে একটা বাটন। এগুলো ধরে যখন আমাদের যেই সাইডে দিয়ে বড় করা প্রয়োজন সেই সাইডে দিয়ে আমরা কী করতে পারবো, বড় করতে পারবো। আর এটা যত বেশি বড় করবো এখানে দেখেন তার সাইজের চেঞ্জিংটা হয়ে যায়। এখানে আমাদের এই যে টোটাল আর্টবোর্ডের সাইজটা নির্দেশ করতেছে 1634 পিক্সেল বাই 719 পিক্সেল। ঠিক আছে, px4 পিক্সেল। পিক্সেল কি সেটা আমরা ফটোশপে গেলে আরও ডিটেলসে জানবো। আর একটা জিনিস মনে রাখবেন, প্রথমে যেই মেজারমেন্টটা থাকে সেটা হয় ওয়াইড, আর পরে যে মেজারমেন্টটা থাকে সেটা হয় কি, হাইট। ঠিক আছে, ওয়াইড এবং হাইট। ওকে, তো এটার বর্তমান সাইজ কত আছে, 1636 পিক্সেল আর 719 পিক্সেল। ওকে, আমরা আপাতত এটাকে ছোটো করলাম। দেখেন মেজারমেন্টটা কমে গেছে না? ওকে, ফাইন। আচ্ছা, পেন্সিল টুলে আসার পর পেন্সিল টুল দিয়ে আমরা ইচ্ছা মতো যে কোনো ধরনের কিছু কী করতে পারবো, ড্রয়িং করতে পারবো।
ওকে ফাইন, এটা হলো কালার পিকার বা সরি কালার পিকার না, কালার বাকেট অথবা ফিল উইথ কালার। ওকে, সো এটা দিয়ে আমরা কীভাবে কালার ফিল করি একটু দেখেন। ওকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কালার 1 যেটা হলো ফোরগ্রাউন্ড কালার, এটাতে আমরা দিলাম রেড কালার। ওকে, তারপর এই জায়গায় ক্লিক করলাম, অ্যাপ্লাই হয়েছে কালার। ওকে, কালারগুলো অ্যাপ্লাই হয়, অ্যাপ্লাই হয়েছে কালার। এটা কি হলো? পুরো আর্টবোর্ড। কেন? আমি তো পুরো আর্টবোর্ডে চাইনি, আমি তো চাইছি এই সার্কেলের ভিতর কালারটা অ্যাপ্লাই হোক। কোন জায়গায়? এই যে দেখেন উপরে এই কর্নারটা হালকা একটু খালি রয়ে গেছে, যার কারণে এই কালারটা যখন আমি এখানে দিলাম ওই ফাঁকে দিয়ে সব কালার বের হয়ে পুরো আর্টবোর্ড জুড়ে গেছে। পানি একটু পড়লে কি হয়? একটু পানি পড়লে যদি যেদিকে গ্যাপ পায় ওইদিকে চড়িয়ে যায় না? ওইখানে এই পেইন্টের ক্ষেত্রে পেন্সিলের কোনো স্ট্রোক যদি আমরা ইন্ড না করি, ওইটাকে যদি ফিল আপ না করি, ক্লোজ না করি, সেক্ষেত্রে যেই জায়গায় গ্যাপ থাকবে ওই গ্যাপে দিয়ে রঙটা পড়ে যাবে। ঠিক আছে, তো এরকম করে পুরো আর্টবোর্ড ফিল আপ হয়ে যাবে। ওকে, তো এটাকে আমরা কি করতে হবে, এই অংশটাকে ক্লোজ করা লাগবে। ওকে, ক্লোজ হয়েছে। এবার আপনি কালার ফিল করেন, দেখেন না বাইরে গেছে, বাইরে যাবে না। এটাতে প্রবলেম হয়তো অনেকেই পড়তে পারেন, সো আগে এটা দেখিয়ে দিলাম। কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করতেছে, প্রত্যেকটা কন্ট্রোল জেড দিলে কি হবে? আন্ডু হবে। কন্ট্রোল ওয়াই দিলে রিডু হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো টেক্সট লিখার যেটা, এটা আপাতত প্রয়োজন নাই। দেন হলো ইরেজার, ইরেজার দিয়ে আমরা কি করতে পারি? মুছতে পারি। ধরেন আমি এখানে কি করলাম, আঁকাআঁকি করলাম, এখন এগুলো আননেসেসারি হয়ে গেছে, আমাদেরকে মুছতে হবে না। সো মুছার জন্য আমি ইরেজারটা ইউজ করব। ওকে ফাইন, সো আমি ইরেজার ইউজ করতেছি। দেখেন ইরেজারটা কিন্তু অনেক ছোটো, অনেক সময় নিচ্ছে। তো এটাকে হ্যাঁ, এই তো একটা ক্লিক করে আমি ধরে ধরে শুধু মাউসটা মুভ করতেছি, ওইটা মুছতেছে। এখন দেখেন এটা দিয়ে করতে কিন্তু অনেক সময় লেগে যাবে, অনেক বিরক্তিকর একটা ব্যাপার। এটা কি বড় করা যায়? অবভিয়াসলি বড় করা যাবে। কিভাবে করতে হবে? কন্ট্রোল চেপে প্লাস বাটনে যদি আমরা কন্ট্রোল এবং প্লাস বাটন এটা যদি ক্লিক করি অথবা চেপে ধরে রাখি, ধীরে ধীরে এটা বড় হতে থাকবে। ওকে, অনেক বড় হয়েছে না? এবার এটা দিয়ে ইজিলি আমরা রিমুভ করতে পারবো। কি শর্ট কি মানে? না, এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে নিয়ে আসবো। ঠিক আছে, আর এটাকে ছোটো করতে হলে কন্ট্রোল চেপে মাইনাসে ক্লিক করলে ওইটা ছোটো হবে। ঠিক আছে, ওকে, মাইনাসে ক্লিক করলে ধীরে ধীরে ছোটো হবে, কন্ট্রোল চেপে প্লাসে ক্লিক করলে ওইটা ধীরে ধীরে বড় হতে থাকবে। তারপরে হলো কালার পিক। কি? শুধু ইরেজারের ক্ষেত্রে এই শর্টকাট। তারপর হলো কালার পিকার। কালার পিকার হলো ধরেন আপনি ইন্টারনেটে একটা কালার দেখছেন, তো আপনি চাইলেন যে কোনো একটা জিনিস ডিজাইন করতেছেন, সেম ওই কালারের মতো আপনি কালারটা নেবেন যেটা এইখানে নাই, তখন ওই ইমেজটাকে নিয়ে সেইখানে বসিয়ে কালার পিকার দিয়ে ইজিলি কালারটা পিক করতে পারবেন। আমরা কোনো একটা অবজেক্ট নিয়ে আসি, ধরেন কি নেওয়া যায়, যে কোনো একটা সিঙ্গেল অবজেক্ট নেই, ধরেন এইটাই নেই। ওকে, রাইট ক্লিক করে কপি ইমেজ, তারপর এই জায়গায় আসার পর কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, অথবা এখানে পেস্টে গিয়ে পেস্ট দিলেও পেস্ট হয়ে যেত। ওকে, সো এটা যেহেতু পেস্ট হয়ে গেছে, দুইবার হয়েছে বিকজ আমি একবার তো পেস্টে ক্লিক করছি আর একবার কন্ট্রোল ভি দিছি। ওকে, দেখেন তো এই কালারের মতো গাঢ় কালার এখানে আছে, বা এটার মতো ব্লু ডার্ক কালার আর আছে কোথাও? এখানে এখানে নাই। আমরা কাস্টম কালার থেকে গিয়ে বানাতে পারবো, বাট আমি চাচ্ছি যে এইখান থেকেই ইউজ করব। ওকে, তো আমি একটা কি নিলাম, ইলিপস নিলাম অথবা ওভাল নিলাম অথবা সার্কেল নিলাম, নেওয়ার পর আইড্রপার, এটাকে অন্যান্য সফটওয়্যারে গেলে পাবো আমরা আইড্রপার নামে, আর এখানে কি আছে? কালার পিকার। ওকে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ধরেন আমি এই ডার্ক কালারটা প্রয়োজন, এটা ক্লিক করলাম। ওকে, এই কালারটা চলে আসছে না এখানে? এবার আপনি ফিল উইথ কালার দিয়ে এখানে ক্লিক করেন, কালার অ্যাপ্লাই হয়েছে। ওকে, আপনি চাইলেন যে এই কালারটা অ্যাপ্লাই করবেন, এটা তো অনেকটা মনে হচ্ছে না এটার মতো, বাট দেখেন তো চেঞ্জ আছে কি? চেঞ্জ আছে। আমরা যদি এটা ফিল করি, চেঞ্জ হয়েছে। ওকে, কালারের একটু ব্রাইটনেসটা বাড়ছে, বোঝা গেছে কালার পিকারের কাজ। ওকে, সো কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করলাম। দেন হলো ম্যাগনিফায়ার, এটা দিয়ে আমার এই আর্টবোর্ডটাকে বা ক্যানভাসটাকে আরও জুম করতে পারবো, এই যেটা আমরা এইখান থেকে করি। ওকে, আচ্ছা, এগুলো। তারপর আসি ব্রাশের ক্ষেত্রে। এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে এবং প্রত্যেকটা ব্রাশের আলাদা আলাদা নাম আছে, এবং এই যে আমি ক্লিক করলাম এটাকে বলা হয় ব্রাশের স্ট্রোক। কী বলা হয়? স্ট্রোক। এই যে একটা ক্লিক করলাম, টান দিলাম, এটাকে স্ট্রোক বলা হয়। ওকে, এবার দেখেন প্রত্যেকটা ব্রাশের কিন্তু এক একটার স্ট্রোক এক এক রকম, চেঞ্জ আছে। ওকে, এগুলো হলো ক্যালিগ্রাফি ব্রাশ 1, ক্যালিগ্রাফি ব্রাশ 2, এরকম। দেখেন তো
তারপর যদি আমরা এটাতে যাই স্প্রেয়ার ক্যান বা এয়ার ব্রাশ বলা হয়, ঠিক আছে। এটা দিয়ে ধরে রাখলে, আপনি যদি ক্লিক করে ধরে রাখেন, সেও কী করবে, কালারগুলোকে অনেক স্প্রেয়ার মতো ফিল করবে। আর এটা কি, অয়েল ব্রাশ। ওকে, বুঝা যায়? রং করতাম না আগে আমরা বিভিন্ন জিনিস ছোটোবেলা, বা এখন কেউ যদি ডিজাইন করে থাকেন বা কেউ যদি পোর্ট্রেট মেক করেন, এরকম রঙগুলো ইউজ করি না আমরা। দেখেন এক একটা ব্রাশ কিন্তু এক এক রকম, সবগুলা কি সেম? সবগুলো সেম না। যখন যেইটা আমাদের যেই জায়গায় প্রয়োজন তখন ওই ব্রাশটা ইউজ করতে পারবো। বুঝা গেছে? ওকে, যদি দেখেন যে ক্লিক করে কয়েকবার কালারের পর আর কালার পেস্ট হচ্ছে না, তখন ক্লিকটা ছেড়ে আবার ছেড়ে ছেড়ে ক্লিক করবেন, পারা যাবে। ওকে, এই গেল ব্রাশের কাজ। কি বুঝি নাই? আনডু, কন্ট্রোল জেড। সেটা ওকে, কন্ট্রোল জেড দিলে এটা আন্ডু হবে। হ্যাঁ, এই যে একটা একটা করে স্টেপ বাই স্টেপ এটা আন্ডু হয়ে আবার আগের জায়গায় চলে আসবে। ক্লিয়ার? ওকে, আমরা এটা এতটুকু করে নিলাম। তারপর আসি শেপের ক্ষেত্রে। এক একটা শেপ এক এক ধরনের, ঠিক আছে। এখানে খুবই মিনিমাম কিছু শেপ আমরা পাবো, বাট যত বেশি ধীরে ধীরে, এটা একেবারে প্রাইমারি লেভেলের একটা সফটওয়্যার, এখানে অনেক লিমিটেশনস আছে। আপনি চাইলেই আপনার মতো যে কাজ করতে পারবেন সেটা অনেক সময় সফটওয়্যার আমাদেরকে সুবিধাটা দিবে না, ঠিক আছে। যেমন আমি এখানে চাইলাম যে একটা একটা করে দেখাই, যে লাইন নিলাম, ওকে, এটা এইভাবে ক্লিক করলে আঁকাবাঁকা হতে পারে, আর একেবারে সোজা চাইতে হলে স্ট্রেইট চেপে শিফট চেপে ক্লিক করলে স্ট্রেইট লাইন আসবে। আসছে? ওকে, শিফট চেপে ধরলে টোটাল স্ট্রেইট লাইন আসবে। ওকে, এই যে দেখেন আমি টান দিলাম, একটু আঁকাবাঁকা আছে না, বাট আমি যদি শিফট চাপি, এই যে দেখেন এটা একেবারে স্ট্রেইট, ডানেও যাবে না বামেও যাবে না। যদি ডানে বামে যায় তখনও কি থাকবে, সোজাসুজি থাকবে, ঠিক আছে। ওকে, এখন আসি এইটাকে আমি চাইলাম যে মুভ করাবো। ওকে, মুভ হয়েছে? মুভ হয়? ওকে, দেখেন তো এই দুইটার মধ্যে কোনো পার্থক্য দেখা যায় কিনা, এই লাইন এবং এই লাইনের মধ্যে? দুইটাই তো আমি সেম টুল দিয়ে নিছি, কোনো পার্থক্য আছে কি? ভেরি গুড, এই দুইটাতে দুইটা ডট আছে, আর এটাতে কিছু আছে নাই, তার মানে এই টুলসের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য একটু দেখি। এটাতে দেখেন যখন আমি ঠিক এইটার উপর নিয়ে আসছি, তখন এই যে ফোরহেডেড এরো এরো যেটা আসছে, এটাকে বলা হয় মুভ টুল। কি বলা হয়? প্রত্যেকটা সফটওয়্যারে মুভের আইকনটা সেম থাকবে। উপরে নিচে যখন ডট আছে, তার মানে এই লাইনটা এখন পর্যন্ত সিলেক্টেড অবস্থায় আছে, এটাকে চাইলেই আমি কি করতে পারবো, মুভ করাতে পারবো। এই যে দেখেন, সরি, টান পড়ে গেছে, অন্য কোথাও ক্লিক লাগলে কিন্তু সিলেকশনটা চলে যাবে। আমি এটা দিয়ে দেখে, এটা এখন সিলেক্টেড আছে, বাইরে যদি ক্লিক করি এই যেটা সিলেকশন চলে গেছে। এবার ধরেন আমি এটাকে চাইলে মুভ করাবো, বাট এখন কি আর মুভের আইকন আসতেছে? আসতেছে না। এখন আপনি মুভের জন্য এখানে টান দিলেন, বাট দেখলেন আরেকটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। সো মাথায় রাখবেন, এখানে মডিফিকেশনের সুযোগ একবারই দিবে। যখন আমি লাইনটা টানবো, টানার পর বাইরে কোথাও ক্লিক যদি না করি ততক্ষণ পর্যন্ত সিলেকশনটা থাকবে। এটাকে আমি ইচ্ছা মতো মুভ করতে পারবো, বাইরে আবার ক্লিক করে দিলাম, আর কিন্তু এটাকে মুভ করতে পারবো না, ঠিক আছে। ওকে, এই গেল এইটার ক্ষেত্রে। তারপরে আসি কার্ভি লাইন। এটাকে কি বলে? কার্ভ। এটা হলো ওভাল বা সার্কেল, এটা হলো রেক্টেঙ্গল, রাউন্ডেড রেক্টেঙ্গল, এটা হলো পলিগন, ট্রায়াঙ্গল। অলরেডি এগুলো আপনারা বুঝতেছেন, শেপ না এগুলো সবগুলা জিওমেট্রিক শেপ। না, এখানে কাস্টম শেপ আসবে না। শেপ তিন ধরনের হয়, একটা হলো জিওমেট্রিক শেপ, আরেকটা হলো অর্গানিক শেপ, আর অর্গানিক আর জিওমেট্রিক শেপ মিলে আরেক ধরনের শেপ তৈরি হয়, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট শেপ, ঠিক আছে। অর্গানিক, জিওমেট্রিক আর কি অ্যাবস্ট্রাক্ট, ওইগুলো আমরা ফান্ডামেন্টালসের ক্লাসে গেলে আরও ডিটেলসে জানবো, এবং কোন শেপের এক্সাম্পল কী সেটাও দেখব। ওকে, তো আশা করি এই শেপগুলোর নাম দেখলে চিনতে পারবেন। এরও কি আছে, বা স্টার আছে, পলিগন আছে, ট্রায়াঙ্গল আছে, সবগুলো চিনা আমাদের পরিচিত শেপ না এগুলা, জ্যামিতিতে আমরা ইউজ করে আসছি। ওকে, তারপর নিচে আর একটা শেপ আছে লাভ অ্যান্ড পাওয়ার শেপ। ওকে, তো এবার যদি আমি কার্ভে আসি, ওকে, এটা তো কার্ভ টুল, তাই না? বাট এটাতে কি কোনো কার্ভের সিস্টেম আছে? কোনো কার্ভ হয়েছে? এটা কার্ভ হয় নাই। ওকে, ফাইন। সো যেহেতু এটার নাম কার্ভ, সো আমাদেরকে কার্ভ করারও সিস্টেম দিবে। এখন এইটাকে যদি আমি যে কোনো কর্নারে ধরে টান দেই, কার্ভ হয়?
এটা 2 বার পর্যন্ত আমরা মডিফাই করতে পারবো। হয়েছে একটা কার্ভ। ওকে, এখন আবার যদি আপনি চান এটাকে কোথাও কার্ভ করবেন, তখন কিন্তু আর কি হবে না, এটাতে ক্লিকের অপশন দিবে না, বিকজ সেকেন্ড টাইম পরে আর কি করবে না, সুযোগ দিবে না। বাট আপার সফটওয়্যারগুলোতে আমরা ইচ্ছা মতো করতে পারবো। ওকে, তারপর ধরেন আমি আবার এটাকে ক্লিক করলাম, আমার এই একটা প্রয়োজন, এই একটা প্রয়োজন। ওকে, আর বেশি এই যে বাউন্ডিং বক্সটা চলে আসলে বুঝবো যে এটা কাজ কমপ্লিট, এটা লিমিটেশনস চলে আসছে, আর আমি এটাকে কী করতে পারবো না, মুভ বা কার্ভ কিছুই করতে পারবো না। এবার কি মুভ করা যাবে? এরকম যদি কোনো শেপ প্রয়োজন হয়, আমাদেরকে কম্বাইন করে আলাদা আলাদা লাইন নিয়ে কার্ভনেসটা করতে হবে। পারা যাবে? ওকে, ফাইন, আন্ডু করলাম। তারপর আসি ওভালের ক্ষেত্রে। ওকে, এটা দিয়ে আমরা ইচ্ছা মতো সার্কেল নিতে পারবো। যদি পারফেক্ট সার্কেল চাই, সেক্ষেত্রে আমাদেরকে শিফট চেপে ক্লিক করতে হবে। শিফট চেপে ক্লিক করলে পারফেক্ট সার্কেল আসবে। আর আমি যদি চাই ডিম্বাকৃতি, লম্বাটে, গোলাকার এরকম কিছু চাই, তখন নর্মালি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলেই চলবে। ওকে, তারপর প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে সেম। আমি যদি একেবারে পারফেক্ট সার্কেল চাই, পারফেক্ট স্কোয়ার চাই, সেক্ষেত্রে আমাদেরকে শিফট চেপে ক্লিক করতে হবে। আর যদি ইচ্ছা মতো সাইজের কোনো কিছু চাই, নর্মাল শিফট ছাড়া ক্লিক করবেন। এটা পাওয়ার পয়েন্ট বলেন, ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে রুলসটা সেম। শিফট চাপলে পারফেক্ট স্কোয়ার আসবে, আর শিফট না চাপলে ইচ্ছা মতো সাইজে আসবে। ক্লিয়ার? ওকে, তারপর এটা হলো রাউন্ডেড, যদি আমরা কর্নারগুলোকে রাউন্ড করতে চাই সেটা। এটা হলো পলিগন, ইচ্ছা মতো আমরা কি করতে পারবো, এটা দিয়ে কর্নারাইজ করতে পারবো, ডায়াগোনাল লাইন ইচ্ছা মতো টানতে পারবো। ওকে, তারপর যখন আবার স্টার্টিং পয়েন্টে এসে ক্লিক করবো, এটা এন্ড হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো মাউন্টেন আকার প্রয়োজন হয়, সেটা দিয়ে আমরা মাউন্টেন বানাতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো ত্রিভুজ। ত্রিভুজ এখানে আছে আরেকটা শেপ। তাছাড়া দেখেন অনেক স্টাইলের শেপগুলো আছে, সো যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। পারা যাবে? ওকে, আমি কিন্তু সবগুলো দেখাতে গেলে 2 ঘন্টার ক্লাস কভার হবে না, আর অনেক সময় লাগবে। এই জন্য আমি বলে দিচ্ছি, আপনারা বাকিগুলো ক্লিক করে করে দেখবেন কোনটা কী কাজ করে। ঠিক আছে, ওকে, তারপর আসি আউটলাইন অর ফিল। আউটলাইন ফিল কি? এখানে আমি একটা কি নিলাম, এটাতে কয়টা কালার আছে বলতে পারবেন? এই শেপের মধ্যে কয়টা কালার আছে? 2টা কালার। কি কি? সাদা কালার আছে, কীভাবে বুঝলেন? ভিতরে শিওর সাদা আছে? ভিতরে আচ্ছা, ভিতরে অবশ্যই কালার আছে, সাদা কালার। ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালার সাদা, এইটাও সাদা, এই জন্য বুঝে যাচ্ছে না। ওকে, ফাইন। আমরা যদি ব্যাকগ্রাউন্ডের বা অন্যটা যদি আমরা এখানে দেই, ধরেন এইখানে একটা দিলাম কালার পিকার নিয়ে, এখানে আমি রেড কালার বসাইলাম। আর এটাকে তো মুভ করা যাবে না, যাবে এটাকে মুভ করা? এটাকে মুভ করা যাবে না। সো এটাকে মুভ করার জন্য আমাদেরকে সিলেক্টে আসতে হবে। আসার পর এইখান থেকে রেক্টেঙ্গুলার সিলেক্ট অথবা ফ্রি ফ্রম সিলেক্ট, যে কোনো একটা যেটা আমাদের প্রয়োজন সেটা দিয়ে আমরা সিলেক্ট করব। ওকে, আমি এটাকে এতটুকু সিলেক্ট করলাম। ওকে, তারপর এটাকে টেনে যদি নিয়ে এটার উপর বসাই, এবার দেখেন ভিতরে কালার আছে। আচ্ছা, আগে বোঝা গেছিল না কেন? এদিকেও সাদা, ব্যাকগ্রাউন্ডও সাদা, ফিল কালার সাদা, এই জন্য বোঝা যায়নি। ঠিক আছে, ওকে, এখন ধরেন আমি যে এইটা নিলাম, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি, আবার নেই। ওকে, এটার আউটলাইনটা হলো এই যে রেড কালার যে বর্ডার, এটাকে বলা হয় কি? আউটলাইন। ওকে, ক্লিক করেন এইখানে নো আউটলাইন, তার মানে এখন কোনো আউটলাইন আছে? নাই। কোনো কালার আছে? এটার ভিতরে কোনো ফিল কালার আছে? ফিল কালার তো আছে অবশ্যই, হোয়াইট কালার। ওকে, তারপর আমরা আউটলাইনের কালার যদি সলিড কালার চাই, সলিড কালার দিতে পারবো। যদি ক্রেয়ন, এটা হলো ব্রাশের, এই যে এইখান থেকে আমরা একটু আগে যে ব্রাশগুলো দেখছিলাম ওইটা স্টাইল, দেখেন তো চেঞ্জ হয়, স্টাইল চেঞ্জ আসছে। ওকে, সো যখন যেটা প্রয়োজন সেটা দিতে পারবো। তারপরে আসি ফিল কালার। ফিলেও একই রকম, যদি আমরা সলিড কালার দিতে চাই সলিড কালার দিতে পারবো, আর ব্রাশের কোনো স্টাইল যদি অ্যাপ্লাই করতে চাই সেটাও কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। ওকে, ফাইন। তারপরে আসি সাইজ। এখানে সাইজ ডিফাইন করে এই আউটলাইন বা বর্ডারের সাইজটা আমরা কতটুকু ছোটো রাখবো এবং কতটুকু বড় রাখবো, এই জায়গা থেকে ডিফাইন করে দিতে পারবো। তবে এটাই সর্বোচ্চ, এটার বেশি বড় হবে না। ঠিক আছে, ওকে, এতটুকু বোঝা গেছে? আচ্ছা,
আর এটা হলো কালার 1 হলো ফোরগ্রাউন্ড কালার, মানে উপরের কালার। এই যে অবজেক্টগুলোতে আমরা যে কালারগুলো ইউজ করি সেটা হলো কি কালার 1 বা ফোরগ্রাউন্ড কালার। কালার 2তে যেটা ইউজ করি সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট। ওকে, সো হোয়াইটটা আমরা সবসময় দিয়ে রাখবো। কেন দিয়ে রাখবো এটা আমি একটু দেখাই। মনে করেন এইটা এখানে রাখলাম, আর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা হলো গ্রিন কালার, সরি ব্লু কালার। এবার আমি এটাকে সিলেকশন টুল দিয়ে এটাকে ধরেন আমি চাইলাম এটাকে মুভ করে এই জায়গায় নিয়ে আসবো, এটা প্লেসমেন্ট ঠিক নাই, আমি চাইলাম এই জায়গায় নিয়ে আসবো। সো এটাকে যখন আমি কাট করব, দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা বের হয়ে গেছে না? তো এরকম যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার দিয়ে কাজ করি, আর ইন টাইম আমার যদি সিলেকশন বা অবজেক্টটাকে যদি মুভ করানোর প্রয়োজন হয়, আমি কেটে মুভ করাইলাম, পরবর্তীতে কি দেখা যাবে, যে কালারটা ব্যাকগ্রাউন্ডে থাকবে ওই কালারটা বের হয়ে আসবে। কোনো অবজেক্টকে যদি আমরা কেটে মুভ করাই, নিচের কালারটা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে না? এই জন্য সবসময় কী কালার রাখবো, এটা হোয়াইট কালার রাখবো। ঠিক আছে, এবার এটাকে যাওয়ানো যাবে, মুছা যাবে এটাকে মুছতে হলে এগেইন সিলেকশন থেকে এরকম একটা সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন, ওইটা ডিলিট হয়ে যাবে। হয়েছে? ওকে ফাইন। অথবা কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিতে পারেন। এইগুলো মোটামুটি আমাদের টুলস বার অপশনস এগুলা। আর এগুলো হলো এক একটা কালার, নিচে কিছু কালার আছে ব্ল্যাঙ্ক, ওইগুলোতে আমরা চাইলে কাস্টমাইজ কালারগুলো অ্যাড করতে পারবো। কিভাবে? এডিট কালার্সে ক্লিক করেন, এরকম কালার প্যালেট আসবে, এটাকে বলা হয় কালার প্যালেট। ওকে, সো এডিট কালার্স এগুলো হলো আমাদের এই জায়গার কালার। এখান থেকে চাইলেও আমরা কালারগুলোকে বেসিক যে কালার আছে ওইগুলো নিয়ে কাজ করতে পারবো, অথবা আমাদের কালার এই যে প্যালেট যেটা আছে এখান থেকেও কালারগুলোকে ক্লিক করলে এই যে এই স্লাইডার দিয়ে বোঝানো হয়, এটা হলো উপরের দিকে যত আসবে ব্রাইটনেস, আর এটাকে যদি আমরা নিচের দিকে নেই এটা হলো ডার্কনেস। ওকে, কালারের লাইট অ্যান্ড ডার্কটা এখান থেকে ডিফাইন করা হয়। ওকে, দেখেন আমি এখানে গ্রিন কালার রাখলাম, এখানে একেবারে হালকা না এটা, বাট জাস্ট আমি স্লাইডারটাকে টেনে যদি নিচের দিকে নিয়ে আসি, ব্রাইটনেসটা বাড়তেছে, ব্রাইটনেস যখন একেবারে বেড়ে যাবে তখন এটা ডার্ক হয়ে যাবে। ওকে, আর এখানে আছে হিউ, সেট ফর স্যাচুরেশন, LUM ফর লুমিনোসিটি। তিনটা হিউ হলো অরিজিনাল কালার বা পিওর কালার। এগুলো আমরা যখন ফান্ডামেন্টালস ক্লাসে যাব, গ্রাফিক্সের ক্লাসে যাব, আরও ডিটেলস এই জিনিসগুলো সম্পর্কে জানবো। জাস্ট আপনারা এগুলার ডেফিনেশনটা মাথায় রাখেন। হিউ হলো অরিজিনাল কালার, আমরা বলি না রেড কালার, কেউ যদি বলে রেড হিউ, অথবা হিউ থেকে রেডের মানটা বসাও, তখন রেডের মান যদি হয় 255, সো আমরা বুঝে নিতে হবে পিওর রেডের কথা বলা হয়েছে। ঠিক আছে, অরিজিনাল কালার বলতে যেটা বোঝায় হিউ মানে কি সেটাই বুঝা গেছে। এইটা না মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝেন নাই? কেউ বুঝেন নাই? বুঝতে পারছেন? কি বুঝছেন বলেন? কি মিক্সিং? ওইটা আরও পরে জানতে হবে আমাদেরকে, সেটাকে বলে গ্রেডিয়েন্ট কালার। না, এখানে গ্রেডিয়েন্ট কালার হবে না, তবে কিছু কাজ করলে গ্রেডিয়েন্ট কালার হয়, সেটা আপাতত আমি দেখাবো না, আপনারাও করবেন না, কিন্তু আগামী ক্লাসে আপনারা এটা করে আসবেন। সো আগামী ক্লাসেই বলবো, অনেকেই করে আসবেন এবং এটা আপনার জন্য একটা থ্রেটও হবে। সো এটা আপাতত আমি বলবো না, আগামী ক্লাসে করে আসেন, দেখি কে কে করেন আর কে কে মানে না করে আসেন, ওটা থাক। আচ্ছা, হিউটা হলো অরিজিনাল কালার। আমরা বলি না রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, ইয়েলো কালার, ওই কালারগুলোকে হিউ নামে চেনা হয়। সফটওয়্যারের ভাষায় সেটাকে হিউ বলে। ঠিক আছে, সফটওয়্যারে কোথাও আপনি রেড কালার লিখে পাবেন না, কোথাও আপনি দেখতে পারবেন না যে মানে প্রত্যেকটা কালারের নাম থাকবে না, হিউ নামে দেখা হয়। ওকে, এই যে কালারটা তৈরি হয়েছে, কালার সলিড, এখানে একটা কালার তৈরি হয়েছে না, এইখানে এই তিনটা জিনিস অ্যাড আছে, বা এই তিনটা কালার রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটা কালার মিলে কিন্তু এই কালারটা হয়েছে। রেড আছে এখানে 52%, গ্রিন আছে 241%, ব্লু আছে 56%। ওকে, এই যে আমি ব্লু কালারটা নিলাম, এখানে 55% আছে রেড, 50% আছে গ্রিন, ব্লু আছে 243%। ঠিক আছে, অরিজিনাল কালার বা প্রকৃতি থেকে যে কালারগুলো পাই বা মৌলিক কালার কয়টা? শিওর? তিনটা কালার কি কি? রেড, গ্রিন অ্যান্ড ব্লু, যেটাকে আমরা RGB নামে জানি। রেড, গ্রিন অ্যান্ড ব্লু এটা হলো প্রকৃতির কালার বা মৌলিক কালার। RYB হলো প্রকৃতির কালার। RYB রেড, ইয়েলো অ্যান্ড ব্লু, এটা হলো প্রকৃতির কালার। RGB এটা হলো মৌলিক কালার। এই তিনটা কালারকে বাংলে আর কোনো কালার হবে? মৌলিক মানে কি? যেটাকে বাংলে আর কোনো কিছু পাওয়া যায় না। বাট এই তিনটাকে মিক্সিং করে আমরা প্রায় 2 বিলিয়নের উপর, 2 বিলিয়ন, ইয়েস 2 বিলিয়নের উপর কালার মেক করতে পারো শুধু এই তিনটা কালার অ্যাড করে। ঠিক আছে, সো এগুলো আপাতত জেনে মাথা নষ্ট করার প্রয়োজন নাই। আমরা ফান্ডামেন্টালস অফ গ্রাফিক্সের ক্লাসে গেলে
ওই জিনিসগুলো এক্সাম্পল সহ দেখবো, তখনই আরও ডিটেলসে বুঝবেন। ওকে, আপাতত এই তিনটার নাম জানেন। হিউ মানে অরিজিনাল কালার, সেট ফর স্যাচুরেশন, ইন্টেন্সিটি অফ দ্য কালার, স্যাচুরেশনের বাংলা হলো ঘনত্ব, কালার কতটা গাঢ় হবে বা কতটুকু হালকা হবে, যেটাকে সফটওয়্যারের ভাষায় বা আমরা ডিজাইনের ভাষায় বলি ইন্টেন্সিটি অফ দ্য কালার। আর লুম ফর লুমিনোসিটি, কালারের উজ্জ্বলতা। ঠিক আছে, ওকে। সো এখন ধরেন এখানে যে কালারটা আছে, মনে করেন এই যে কালার বা এই পিঙ্ক কালার, ওকে, দেখেন তো এই কালারটা কি এই জায়গায় আছে? নাই, একটা আছে, তাও কি খুব হালকা। এটা তো আর হবে না, এটা পার্পল কালার। মনে করেন আমি এই কালারটা চাইলাম, তো এটাকে আগে একটা বক্স এখান থেকে সিলেক্ট করেন। ফ্রি যে বক্সগুলো আছে ওইটাকে এখান থেকে সিলেক্ট করেন, তারপর আপনি কোন কালারটা মেক করতে চান সেই কালারটা এখানে আপনি আপনার মতো করে আগে মেক করেন, তারপর এড টু কাস্টম কালারসে ক্লিক করেন, এই যে চলে আসছে, এবার ওকেতে প্রেস করেন, ওইখানে চলে আসবে, আসছে। ওকে, এইভাবে বাকি যেগুলো আছে সেগুলো আপনি কাস্টম কালার নিয়ে মেক করতে পারেন অথবা ফিল করে দিতে পারেন। এতটুকু সবার ক্লিয়ার? টুলস বার নিয়ে এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে বা কোনো কোয়েশ্চেন আছে বা বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, রিমুভ করা যাবে, এটা সফটওয়্যারটা আন্ডু করলেই বা ক্রস করলে এটা চলে যাবে। এখন বলেন এগুলা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কি? মানে এইটাকে ব্ল্যাক চান, তখন আপনি ফোরগ্রাউন্ড কালারে এসে এটাকে ব্ল্যাক করে দিন। এটাকে সবসময় আমরা হোয়াইট রাখবো, এটাতে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, এটা বাই ডিফল্ট হোয়াইট আছে, হোয়াইট থাকবে। আর এটাকে আমি লাল চাই, নীল চাই, গ্রিন চাই, যা চাই এটাকে 1 নাম্বার কালার থেকে আমি চেঞ্জ করব। ঠিক আছে, এই যে উপরে যে বাটনটা আছে ফিল উইথ কালার, ওইটা দিয়ে আমি এটাকে ক্লিক করলাম, পুরো আর্টবোর্ডটা ব্ল্যাক কালার হয়ে গেল। ওকে ফাইন, আবার আমার হোয়াইট কালার প্রয়োজন, এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দেবো, হোয়াইট কালার হয়ে গেল। ঠিক আছে, ওকে। এখান থেকে যেই কালারটা সিলেক্ট করব, ওইখান থেকে কালার 1 যদি সিলেক্ট থাকে কালার 1-এ আসবে, কালার 2 সিলেক্ট থাকলে কালার 2-তে আসবে। এতটুকু ক্লিয়ার? পিছনে শোনা যায়? ওকে, আসেন এবার আমরা কোনো একটা কিছু তৈরি করি। এখানে একটা রেক্ট্যাঙ্গল নিলাম, রেক্ট্যাঙ্গুলার কালার দিলাম গ্রিন। দেখেন এখন আমি যেই জায়গায় ক্লিক করতেছি ওই কালারটা নিয়ে নিচ্ছে, কারণ কি? ভেরি গুড, এইটা সিলেক্টেড আছে। কীভাবে বুঝলাম এটা সিলেক্টেড? এই যে দেখেন ডটেড কিছু ব্রকেন লাইন আছে না? ওকে, বাইরে যদি ক্লিক করেন ওই লাইনটা চলে গেছে। এবার আপনি হাজারও ক্লিক করেন, এখানে চেঞ্জ আসবে? আসবে না। কোথায় চেঞ্জ আসতেছে? শুধুমাত্র ফোরগ্রাউন্ড কালারে উপরের আইকনের মধ্যে চেঞ্জ আসতেছে, আমাদের এইখানে অবজেক্টে কোনো চেঞ্জেস নাই। ওকে, এবার আমি চাইলাম এটার ফিলটাও কি হোক, হোয়াইট না হয়ে কি হোক, গ্রিন হোক। সো ফিল উইথ কালার, গ্রিনটা সিলেক্ট করা আছে, ক্লিক করেন, হয়েছে না? ওকে, তারপর এখান থেকে একটা সার্কেল নিলাম, ইলিপস, যেটাকে আমরা যদি পারফেক্ট সার্কেল হিসেবে মেক করতে চাই, ওকে করলাম এতটুকু। বাট এটা কোনো সার্কেল হয়েছে এখানে? কি না, ওইটা নিচেও না, ওইটা উপরে আছে, কিন্তু দেখা যাচ্ছে না কেন? ভেরি গুড, এখানে গ্রিন কালার দেওয়া যার কারণে ওইটাও গ্রিন কালারের উপর হয়ে গেছে। সো আমরা এটাকে রেড করি, এবার দেখা যায়? ওকে, এরকম যদি কোনো কনফিউশনে পড়েন বা কোনো সময় না বুঝেন, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে একটু বাইরে থেকে অবজেক্টটা নিয়ে উপরে নিয়ে বসাবেন। ওকে, এবার ফিল উইথ কালারে যান, গিয়ে এখানে ক্লিক করেন, হয়েছে? ওকে, এইটাই ছিল আমার পাস করার অন্যতম একটা ওয়েপন। ঠিক আছে, আর বাসায় এসে আম্মু শুধু বলতেন আর তো কিছু পারো না, শুধু আমার পতাকা পাইছে, এইগুলো দিয়েই মানে পাস করে মানুষ কত সুন্দর সুন্দর ডিজাইন করে। ওকে, পারা যাবে এগুলো করা? আচ্ছা, এই গেল, আমরা একটা কাজ করলাম। এখন আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে 10টা ডিজাইন করা পেইন্টে 10টা ডিজাইন করবেন, 10টা ডিজাইন করে গ্রুপে সাবমিট করবেন। পারা যাবে না? কি ডিজাইন হতে পারে, কোনো অবজেক্ট ডিজাইন করেন, গাড়ি ডিজাইন করেন, বাড়ি ডিজাইন করেন, ফ্ল্যাগ ডিজাইন করেন, অথবা কোনো দৃশ্য। অনেক দৃশ্য অনেকেই পারেন, অনেক সুন্দর অনেকেই আর্ট করেন না? পারেন আপনারা আর্ট? পারেন কে কে? মেয়েরা এটা বেশি পারার কথা। আর কেউ পারেন না? মাত্র 2-3 জন? আচ্ছা, সো যে যতটুকু পারেন, প্রয়োজনে আপনি আইডিয়া নেন, প্রয়োজনে আপনি গুগল থেকে আইডিয়া নেন, সিনারি লিখে অথবা অবজেক্ট ডিজাইন লিখে সার্চ করেন, অথবা ছোটো ভাই বোনের যদি ড্রয়িং বুক থাকে ওইগুলো দেখে আইডিয়া নেন। কেউ যদি হাতে স্কেচ করে, স্কেচ বলতে আপনি মনে করেন পেপারে পেন্সিল দিয়ে আপনি একটা দৃশ্য আঁকালেন, আঁকানোর পর ওইটা দেখে দেখে আপনি ওইটা সফটওয়্যার ইউজ করেন, পারা যাবে না? এবং কাজগুলো খুব ইন্টারেস্ট নিয়ে করবেন, তখন দেখবেন যে অনেক ভালো লাগবে। আর যদি মনে করেন না রে এগুলো দিয়ে তো গ্রাফিক ডিজাইনার হতে পারবো না, স্যার শুধু দিয়েছে দায়িত্ব পালন করি, এরকম করলে কখনোই কাজের মধ্যে কোয়ালিটি আসবে না।
ঠিক আছে? সো যেই কাজ দেওয়া হয় এটাকে প্রপারলি সময় নিয়ে কনসেন্ট্রেশন নিয়ে কাজটা করবেন। পারা যাবে? ওকে, এটাকে এবার আসি আমরা মেনু বারগুলো একটু দেখি। ভিউ আপাতত এগুলো প্রয়োজন নেই, এগুলো এত ডিটেলসে আমাদের জানাও লাগবে না, বিকজ এটাতে আমরা হয়তো আগামীকাল কাজ করব, আর এন্টায়ার লাইফে আমার কোনো ক্লায়েন্ট আমাকে বলবেন এটাতে কাজ করার জন্য, আমি নিজেও কাজ করব না, কেউ আমাকে এটার জন্য টাকাও দিবে না। হ্যাঁ, ওইটাতে আসতেছি। তো এটা এই বুঝে আবার কেউ কাজ করা বাদ দিয়ে দিন না। হোমওয়ার্ক ক্লাসে যা দেওয়া হয় এটা যদি আপনার এন্টায়ার লাইফে প্রয়োজন নাও হয়, এটা যদি আপনার গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারে প্রয়োজন নাও হয়, ক্লাসে যেটা দেখানো হবে ওইটা আপনাকে করতেই হবে। ঠিক আছে? কেউ যদি মনে করেন এটা তো কাজে লাগবে না, এটা তো কোনো কাজের না, বাচ্চাদের মতো কাজ, এখানে এটাতে আবার কী ডিজাইন হয়, এটা করলে কিন্তু দেখবেন যে ওই ইন্টেনশনটা অনেক সময় আপনার অন্যান্য কাজের ক্ষেত্রে গিয়ে ইফেক্ট পড়বে। ঠিক আছে? সো একেবারে ছোটো থেকে ছোটো বিষয়কেও ইগনোর করা যাবে না, যখন যেইটা, কারণ আমরা তো ভালো করে জানি কোন জিনিসটা আমাদের জন্য লাগবে, কোন জিনিসটা লাগবে না, আমরা করে আসছি না এগুলা। সো এগুলো কাজ করেন, দেখবেন যখন ভালো ভালো ডিজাইন করবেন তখন অটোমেটিক্যালি ডিজাইনের প্রতি একটা আপনার ডিজাইন তো আইডিয়া তো আসবে, এই ডিজাইনের প্রতি একটা টান আসবে। ঠিক আছে? এবং আগামীকাল অনেকেই ওয়াও লেভেলে ডিজাইন করবেন। ঠিক আছে? সো ওইটা দেখার অপেক্ষায় রইলাম। 10টা ডিজাইন থাকবে, সবাই 10টা করার চেষ্টা করবো। যাদের পিসি নাই আপনারা এটা পিসি কেনার পর অবশ্যই রিকভার করবেন, যদি আগামী ক্লাসে পিসি কেনা যায় সেটা তো অবশ্যই অনেক বেটার। ঠিক আছে? ওকে, এবার সেটাকে সেভ করব কোন ফরম্যাটে? ফাইল থেকে নিউতে যদি ক্লিক করে কি আসবে? আরেকটা এরকম একটা ক্যানভাস আসবে নতুন ডিজাইন করার জন্য। ওপেন, আগের যদি কোনো ডিজাইন ওপেন করতে চাই সেটা ওপেন করতে পারবো। সেভ দিলে আমরা বিভিন্ন এটাকে সেভ করতে পারবো। সেভ এস দিলে বিভিন্ন ফরম্যাট আছে, পিএনজি, জেপিজি, পিএমপি, জিআইএফ, আদার ফরম্যাটস। সো অনেকগুলো আছে, আমরা যখন যেইটাই চাই সেই ফরম্যাটে সেভ করতে পারবো। মনে করেন আমি এটাকে সেভ এস দিলাম, এটা এখানে পেস্ট করলাম কেন, ফাইল থেকে সেভ দিলাম। সো এরকম আমাকে ডেস্টিনেশন দেখিয়ে দেওয়ার জন্য বলতেছে যে কোন জায়গায় আমি এটাকে সেভ করব। ওকে, আর নিচের দিকে একটু তাকিয়ে দেখেন, সেভ এস টাইপ, এটার ফরম্যাট কি? পিএনজি ফরম্যাট। পিএনজির মিনিং কি? যেটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই ইমেজের কোনো, এটাকে যদি আমরা পিএনজি আকারে সেভ করি কোনো ব্যাকগ্রাউন্ড পাবো না। এখানে যদি ক্লিক করি আরও অনেক ধরনের ফরম্যাট আসবে, জেপিগ আসবে, জিফ আসবে, টিফ আসবে, পিএনজি আসবে, অনেকগুলো আসবে। সো আমরা পিএনজিতেই আপাতত সেভ করি। ওকে, কিছুক্ষণ পর বলবো পিএনজিও লাগবে না, আপনারা অন্য আরেকটা স্টাইলে সেভ করবেন। ওকে, সো এই যে ইমেজটা, এটার যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই, সো এই ইমেজে শুধুমাত্র এই অংশটাই সেভ হবে, বাকিগুলো ট্রান্সপারেন্ট থাকবে, যদিও আমরা এটা দেখতে পারবো না। বাট এটাকে যদি কোনো সফটওয়্যারে প্লেস করাই তখন দেখবে সে শুধুমাত্র এই এতটুকু জায়গা নিয়েই বসতেছে। ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা এটাকে সেভ করলাম, আমরা আমাদের ফাইলে যাই, 89, এখানে ক্লাস ডকুমেন্ট নামে, ক্লাস ওয়ার্ক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এটা শর্টকাট কি? গত ক্লাসে বলে দিছি, কন্ট্রোল এন না, আরেকটা বলছিলাম, কেউ ছিলেন না গত ক্লাসে? নিউ ফোল্ডার ক্রিয়েট করার শর্টকাট। আপনি কাছাকাছি চলে গেছিলেন। কন্ট্রোল শিফট এন। দেখেন আপনারা এই ছোটো জিনিসগুলো মনে রাখতে পারতেছেন না, কি বলবো বলেন? একেবারে ছোটো বিষয় না এগুলা, শুনেই তো মুখস্থ রাখা যায়। কন্ট্রোল শিফট এন দিলাম, এখানে ফোল্ডারটা তৈরি হয়ে গেল। সো আমি এখানে লিখলাম পেইন্ট 1। ওকে, এটা দিয়ে সিম্পলি এটাকে সেভ করলাম। সেভ হয়ে গেছে না? আচ্ছা, এটাকে আপনারা যখন সেভ করবেন আগামী ক্লাসে যদি আপনারা এখান থেকে সেভ এস করে পিএনজি দেন, জেপিজি দেন, এগুলা গ্রুপে দিলে কিন্তু শো করবে না। গ্রুপে দিলে আমি নর্মালি যে ইমেজগুলো যেভাবে দেখা যায় ওইভাবে দেখা যাবে না, আমাকে ডাউনলোড করে দেখতে হবে। এই জন্য আপনারা আগামী ক্লাসে এগুলাকে কোনো ফরম্যাটে সেভ করার প্রয়োজন নাই, কোনো ফরম্যাটে এখান থেকে জেপিগ করার প্রয়োজন নাই, পিএনজি করার প্রয়োজন নাই, বিএমপি কিছুই লাগবে না। সিম্পলি আপনারা স্ক্রিনশট নেবেন, এই যে নোটিফিকেশন সেন্টারে আসবেন, আসার পর এখান থেকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিন স্নাইপে ক্লিক করবেন, এরকম অপশনটা আসবে। অথবা স্ক্রিনশটের আরেকটা শর্টকাট কী ছিল? উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন। এটা সবাই জানেন, সবাই খুঁজে পাইছেন পিসিতে গিয়ে? আপনারা পাইছেন? প্রিন্ট স্ক্রিন পান নাই? কে বলছে? প্রিন্ট স্ক্রিন সব বাটনের কিবোর্ডে থাকার কথা। কিবোর্ড ছাড়া গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। আপনি কি দিয়ে কাজ করেন? ল্যাপটপে কাজ করেন? তাহলে
ডেস্কটপে কিবোর্ড ছাড়া আপনি কীভাবে কাজ করেন? আপনার কিবোর্ড নাই? এটা থাকার কথা নাই, মানে আপনার হয়তো বাটনের লিখাটা মুছে গেছে এই জন্য খুঁজে পাচ্ছেন না। বাটনের লিখা মুছে গেছে? ও আচ্ছা, অনেক আগের ব্যাকডেটেড কিবোর্ড। আচ্ছা, অপশন না থাকলে তো আমাদের অপশনের অভাব নাই। একটা হলো উইন্ডোজ প্রিন্ট। কি না, মোবাইল দিয়ে আপনি মোবাইল দিয়ে ক্যামেরা করেও দেবেন, আপনাকে স্ক্রিনশট নিয়ে দিতে হবে। এখন আমি যে ওয়েগুলো দেখাবো ওইগুলো থেকে যে কোনো একটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল একটা কিবোর্ড থেকে উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন চাপলে, এই যে উইন্ডোজ প্রিন্ট স্ক্রিনে আমি ক্লিক করলাম, আন্দার হয়ে গেছে না? এটা শর্টকাট আমরা নিয়ে নিলাম এবং এটা আমরা খুঁজে পাবো পিকচার্স থেকে স্ক্রিনশট, এই যে আসছে এই জায়গায়। ওকে, এরকম যদি এটা সবার জন্য ফ্রেন্ডলি, বিকজ সবাই করতে পারবেন, এটা এত ঝামেলার কিছু নাই। সেভ করার কোনো ঝামেলা নাই। যখনই আমি স্ক্রিনশটটা নেব অটোমেটিক্যালি এটা সিস্টেম ফোল্ডারের পিকচার ফোল্ডারে এসে সেভ হয়ে যাবে। যখন এরকম আপনার 10টা কাজ শেষ হয়ে যাবে, 10টাকে একসাথে ফেসবুকে নিয়ে আপলোড করবেন গ্রুপের মধ্যে। একটা আমি এখন একটা করলাম, 2 ঘন্টা পরে আরেকটা করলাম, আবার আপলোড দিলাম, 3 ঘন্টা পরে আরেকটা, এইভাবে না, একসাথে। আপনার যেহেতু সময় আছে, আগামী কীবারে, শনিবারে ক্লাস, 4 দিন সময় পাবেন। এই 4 দিনে 10টা আপনি আপনার মতো করে খুবই ভালোভাবে করেন, তারপর এগুলাকে একসাথে 10টা সিলেক্ট করে কাজ করেন, মানে আপলোড করে দিন, পারা যাবে? ওকে, এগুলো একটা ওয়ে। তারপর একটা ওয়ে হলো নোটিফিকেশন সেন্টারে আসবেন, আসার পর এখান থেকে স্ক্রিন স্নাইপে যাবেন। অনেকের এটা কলাপস করা থাকলে পরে পাবেন না, এটাকে এক্সপান্ড করবেন, এক্সপান্ড করার পর স্ক্রিন স্নাইপে আসবেন। আসার পর এইটা এখানে 4টা সিস্টেম আছে। এটা হলো রেক্টেঙ্গুলার, এটা হলো ফ্রি ফ্রম, আর এটা কি উইন্ডোজ স্নাইপ। আমরা ফুল স্ক্রিনটা নেব, ফুল স্ক্রিন স্নাইপে ক্লিক করেন, এই যে পুরো স্ক্রিনশটটা এখানে চলে আসছে। হ্যাঁ, এটা সেভ করতে হবে। আর এটা যদি আমরা এখান থেকে ক্রস করে দেই, আমাদের এটা থাকবে নোটিফিকেশন সেন্টারে। ওকে, নোটিফিকেশনে অ্যাড থাকবে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে। আসার পর এই যে দেখেন সেভ এজ বাটন আছে, ওই বাটনে ক্লিক করবেন, আপনার লোকেশন দিয়ে দিবেন কোন জায়গায় সেভ করতে চান। আমরা ক্লাস ওয়ার্কে সেভ করি। ওকে, এখানে দিলাম, ধরেন আমি 1 দিলাম। এবার এটার ফরম্যাটটা একটু খেয়াল করেন, জেপিজি, তার মানে এটার কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। ওই ফরম্যাটে আপনারা এইভাবেই সেভ করবেন, ঠিক আছে? সেভ দিলে ওইটা সেভ হয়ে গেছে। হয় আপনি উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন দিবেন, অথবা এই জায়গা থেকে স্ক্রিন স্নাইপ দিবেন, দুইটা থেকে যে কোনো একটা ইউজ করবেন। ফোন দিয়ে দিলে এত বেশি নাইস হয় না বা ভালো করে বোঝাও যায় না, ঠিক আছে? আর একেবারেই যদি কেউ অপারক থাকেন, পিসিতে নেটওয়ার্ক কানেকশন নাই, পিসি থেকে আপলোড করতে পারতেছে না, সেক্ষেত্রে ফোন দিয়ে ছবি তুলে দিয়ে দিন, ঠিক আছে? আবারও বলছি, কেউ এই জায়গা থেকে সেভ এজ দিয়ে পিএনজি জেপিজি করবেন না, কারণ পিএনজি করলে কিন্তু আমি দেখতে পারবো না, ওইগুলো ডাউনলোড করতে হবে। সো সবাই যদি পিএনজি দিয়ে দেন, ডাউনলোড করতে করতে কিন্তু ক্লাসের 1 ঘন্টা চলে যাবে। এই জন্য পিএনজি না দিয়ে নিজের সময় বাঁচানোর জন্য, আমাদের ক্লাসের সময় বাঁচানোর জন্য আমরা স্ক্রিনশটটা দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এবার বলেন, এখানে একটা দৃশ্য আঁকি, আপনারা আমাদেরকে আইডিয়া দিন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা আপনারা মিস্টেক করবেন, মনে করেন এটা এখান থেকে সেভ করলাম, ধরেন আমি এটা তো অলরেডি সেভ হয়ে গেছে না এটা, ওকে ফাইন। এবার অনেকেই যেটা করবেন, এটাকে Ctrl Z দিলে তো আন্ডু হয়ে যায় না, অথবা কেউ হয়তো এরকমও করতে পারেন, সিলেকশন দিয়ে এইটাকে ডিলিট করে দিয়ে এই জায়গায় আবার আরও কোনো কিছু ডিজাইন করা দরকার। মনে করেন আপনি এরকম একটা ডিজাইন করতেছেন, ওকে, আপনার কালার প্রয়োজন, কালার দিলেন, করলেন, মনে করেন এরকম একটা ডিজাইন, ওকে, এটা করলেন। করার পর আবার যখন এটাকে, আপনি তো মনে করতেছেন আগেটা তো অলরেডি সেভ হয়ে গেছে, তো এটাকে যখন আবার Ctrl+S প্রেস করবেন অথবা ফাইল থেকে সেভে ক্লিক করবেন, ওইটা আগের যে ফ্ল্যাগ যেই ডকুমেন্ট ছিল ওই ডকুমেন্টের উপর সেভ হয়ে গেছে। এখন দেখেন ফ্ল্যাগের কি অবস্থা হয়েছে, দেখেন এখানে ফ্ল্যাগ আছে। এটা কিন্তু স্ক্রিনশট ছিল, এটা আগের স্ক্রিনশট নেওয়া 1, যেটা আমরা স্ক্রিনশট নিয়ে অ্যাড করছিলাম ওইটা। এটা ভাববেন না যে এইটা আমাদের আগের ফাইল আর এটা নতুন করে সেভ হয়েছে। দেখেন নতুন, এটার নাম কি ছিল, Paint1। এখন দেখেন Paint1 ওপেন করেন, ফ্ল্যাগ কই, চলে গেছে না? এই মিস্টেকটা অনেকেই করেন, যারা একেবারে বিগিনার্স, এই জিনিসটা বুঝতে পারেন না, খুব কষ্ট করে 10টা কাজ করেন, তারপর যখন আপলোড করতে চান তখন দেখেন বাকি 9টা গায়েব হয়ে গেছে আর একটা আছে। এটার একমাত্র কারণ হলো নতুন আর্টবোর্ড না নিয়ে যখন এটা প্লেস করেন, Ctrl+S দেন, বারবার আগেরটার উপর কী হয়ে যায়, রিপ্লেস হয়ে যায়। এই জন্য যেটা করবেন, মনে করেন ফ্ল্যাগ শেষ আপনার কাজ করা, Ctrl+Z দিয়ে আন্ডু করলাম, ওকে, ফ্ল্যাগ এটা কাজ করা শেষ, ফাইল থেকে নিউতে ক্লিক করবেন, নতুন একটা ডকুমেন্ট নেবেন,
এখন এইখানে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করেন, এটাকে আবার স্ক্রিনশট নিয়ে অথবা আপনি চাইলে ফাইলটা সেভ করে রাখেন, গ্রুপের জন্য স্ক্রিনশট নেবেন, তারপর আবার কাজ শেষ আবার নিউতে যাবেন, নিউ থেকে ক্লিক করে অথবা কন্ট্রোল এন প্রেস করে নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করবেন। পারা যাবে? ওকে, প্রথম পেজে সেভ এজ দিয়ে নাম্বার চেঞ্জ করে নামটা চেঞ্জ করে সেটা হবে। সেটা করতে গেলে তো আপনাকে সেভ এজ এখান থেকে যে কোনো একটা ফরম্যাট দিতে হবে, যেটা পরে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে দেখাটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার কেউ একটা আইডিয়া দিন, কোন একটা পেইন্ট করি, যে কোনো একটা আইডিয়া। গ্রামের দৃশ্য, ঘর বাড়ি, এগুলা। ওকে, কি বুঝি নাই না, মানুষ না, কি শহীদ মিনার। আচ্ছা, আমি সবগুলো টুলস ইউজ করে দেখাই আপনাদেরকে, তো আপনারা গিয়ে শুধু এগুলো দিয়ে ট্রাই করবেন, পেন্সিল টুল বাকিগুলো ইউজ করবেন। আমি সবগুলো ইউজ করি। মনে করেন একটা বাড়ি বানাবো, সো বাড়ির জন্য আমাদের কি প্রয়োজন, তো একটা টিনের চাল বানাই। ওকে, তারপর ওকে, ঘর হয়েছে। আচ্ছা, কি কি লাগবে? দরজা জানালা লাগবে। আচ্ছা, আমরা ওয়াল তো দিয়ে দিলাম চারিদিকে, এবার এবার আমরা দরজা দিই। ওকে, হয়েছে দরজা, দরজাটা ছোট হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, হয়েছে এবার। ওকে, আরো ছোট করতে হবে, ভেন্টিলেটর। আচ্ছা, দরজার মধ্যে কি দিয়ে দেই, দুইটা পার্টিশন দিয়ে দেই। শিফট চেপে কাজ করবেন, তখন এটা স্ট্রেট থাকবে। ওকে, দিলাম পার্টিশন। তারপর জানালা লাগবে না, জানালা লাগবে। দরজা হয়নি, আপনারা যেভাবে হয় ওইভাবে আপনারা হয়ে নেবেন। এখানে কর্নারাইজ করে দুইটা পার্ট দেওয়া যায় না দরজার, ওইটা আপনারা সময় নিয়ে আমি জাস্ট ওয়েটা বলে দেই, বাকি আর্কিটেকচার হলেন আপনারা। ঠিক আছে, মনে করেন এটা জানালা, এ থেকে আরো আরো ওয়াও হবে আগামীকাল যখন আপনারা ডিজাইন করে আসবেন। হয়েছে এবার, খুশি তো? আর এই তো হলো দরজা, আর এইটা হলো জানালা। খুব বেশি উপরে হয়ে গেছে, আর এটা চলে গেল। আচ্ছা, এটাকে আমরা চাইছিলাম যে দেখি ফটোশপের মতো অল্টার চেপে কপি হয় কিনা, এখানের কপি হয় নাই, সো আমাদেরকে আরেকটা এখানে মেক করতে হবে। দুইটার মাপ সমান হয়েছে। ওকে, জানালার মধ্যে আর কি থাকে, চু ঢুকে যাবে। কি চু ঢুকে যাবে। আচ্ছা, আমরা গ্যাপটা কমাইয়া দিলাম। এক হাতে কাজ করতেছে, আপনারা দুই হাতে কাজ করবেন, শিফট চেপে চেপে কাজ করবেন। আর যাদের ল্যাপটপ আছে আপনারা অবশ্যই এক্সটার্নাল কিবোর্ড এবং মাউস ইউজ করবেন, না থাকলে আজকে কিনে নিয়ে যাবেন। আর কেউ ঢুকতে পারবে এদিকে? ইঁদুর তাড়ানোর জন্য বিষ ইউজ করবেন। ওকে, আর কি করা যায়? গ্রাফিক্সের সব কন্ট্রোল আমাদের হাতে। কিছুদিন পর দেখবেন আপনি আপনাকে চা দিয়ে নিয়ে যাবেন, এরকম কাজ শিখবো আমরা। ওকে, আর কি লাগবে? ধরেন আমি বাড়িটাকে সরাতে চাই, এটাকে কান ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, সরে গেছে না এটা? ওকে, এবার সিঁড়ি দিতে হবে। বারান্দা এটা বানিয়ে ফেলতে কতক্ষণ লাগবে? হয়েছে? এক সাইড মোটা, এক সাইড ছোট হয়ে গেছে। বারান্দার মেজার মিস্ত্রি ভালো না। দরজাতে একটা লক লাগবে না? লক দিতে হবে, সো আমি একটা লক দিয়ে দিলাম। হয়েছে? আচ্ছা, আর কি লাগবে? ফার্নিচার আমি বানাতে পারবো না, ফার্নিচার আপনারা বানাইয়া। আইরনটা সরিয়ে 20 মিনিট।
20 মিনিট 20 মিনিট 20 মিনিট। ওকে, তারপর আর কি এই গেল এটা। আচ্ছা, একটা গাছ আঁকাই, বুঝা গেছে তো শেপ দিয়ে কীভাবে কাজ করবেন। কালার, হ্যাঁ অবশ্যই। কালার কি দেব? আকাশি কালার দিলাম। কন্ট্রোল তো আমাদের হাতে, আমরা যে কোনো কালার করতে পারবো। পানিদার ছাল, এটা কিভাবে দিতে হয় বলেন? এখানে একটা কুটা লাগাতে হবে, এখানে একটা কুটা লাগাতে হবে, লাগিয়ে চাল দিতে হবে, ঠিক আছে। সো এটা আপনারা দিয়ে দিন, আমি আর কিছু করলাম না, বারান্দার একটা কালার দিয়ে দিই। ওকে, কোনগুলা? 3D অ্যাঙ্গেল। এখান থেকে 3D দিতে হলে এই যে একটা অপশন আছে পেইন্ট উইথ 3D, এটা হলো 2D ডাইমেনশন, এটা হলো 3 ডাইমেনশনাল। এটাকে আপনি 3D অ্যাঙ্গেল করতে হলে ওইখানে যে কাজ করতে পারবেন। এটা স্যার ডেউটিন কিভাবে বানাই যায়? ডেউটিন ঠিক আছে, এরকম টান দিয়ে দিয়ে ডেউটিনের মতো একটা বাইক নিয়ে আসবেন, ঠিক আছে। ওকে, আর এবার আসি আমরা অন্যটা দিয়ে কাজ করি, ব্রাশ টুল দিয়ে কাজ করি গাছ বানানোর জন্য। কেউ হাসাহাসি করবেন না গাছ দেখে। ওকে, গাছের কালার কিরকম থাকে? টিনের উপর। ঠিক আছে স্যার, গাছ এখন গাছের পাতা টিনের উপরে যাবে। আচ্ছা, গাছের পাতা আমরা টিনের উপর নিয়ে যাব, দেখি কি গাছ হয়। গাছটাকে টেনে আমরা এখানে নিয়ে আসি, বাড়িটাকে টেনে হয়েছে। এবার পাতা উপরে উঠবে, গাছে বাড়ির উপরে উঠবে। আচ্ছা, বড় একটা ডাল থাকবে গাছের উপরে এরকম। তুফান আসলে তো গড় ভেঙে যাবে, তুফান আসলে গড় ভেঙে যাবে না। আচ্ছা, ধরেন একটা ডাল দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, ছোটো একটা ডাল এদিকে দিয়ে দিই। ওকে, তারপর গাছের উপরে পাতা লাগবে না। ওকে, সো পাতার জন্য আমরা অন্য ব্রাশ ইউজ করি, আর গাছের কালারটা চেঞ্জ করে দিই। পাতার কালার তো এরকম থাকে, তাই না? এটা আপনার আপেল গাছ। আচ্ছা, আর এগুলার মধ্যে মনে করেন আমরা পাতা দিয়ে দিলাম, ঠিক আছে। ধরে নিন মনে করি ডাল এটা, ঠিক আছে, এটা মনে করি ডাল। ওকে, আর কি কি ব্রাশ আছে? গাছের জ্বর পয়সা গাছের নিচে যে গাছ টাছ থাকে ওইগুলা, ঠিক আছে। কি হয়ে গেছে? আর কেউ কিছু বলবেন? মই লাগবে? মানুষ আঁকাবো, ওইটার জান কে দিবে? বট গাছ দেখলে সে আত্মহত্যা করবে এটা দেখে। আচ্ছা, আর কি কি দেয়া যায়? পাখি। আচ্ছা, কাকে আমরা পেন্সিল টুল দিয়ে বানিয়ে নিই, অথবা এটা দিয়ে বানাই। পাখি হয়েছে? পাখি মনে করেন এক ঝাঁক কাক উড়ে যাচ্ছে। ওকে,
আচ্ছা, আর কি দিতে হবে? আর বাকি সব কিছু দেওয়ার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? একটা খেরের গুঁড়া কিতা? ও আচ্ছা আচ্ছা, আমি গুঁড়া শুনতেছি। আচ্ছা, বাকি যা আছে সব কিছু আপনারা সময় নিয়ে কাজ করবেন, সময় পাবেন 4 দিন, ঠিক আছে? এগুলা 10 মিনিট আর 15 মিনিটের কাজ না, অনেক পেশন নিয়ে করতে হয়, অনেক কনসেন্ট্রেশন নিয়ে করতে হয়। Yes. কি তাহলে এইটা দেখে যদি মায়ের খান, কিছুদিন পর আমরা ফান্ডামেন্টালসের ক্লাসে গিয়ে আপনি এরকম টাকা দিয়ে বাজার থেকে খাতা কিনে নিয়ে গিয়ে শুধুমাত্র এইভাবে এইভাবে টানবেন করে বসে বসে লাইন টানবেন, ওইটা দেখে কি বলবে? ঘর থেকে বের করে থাড়িয়ে দিবে ঘর থেকে। ইয়েস, সেটাও তো ঠিক। ওইগুলা নিয়ে অনেক কোয়েশন আপনারা সামনে সম্মুখীন হবেন। এটা করা হয় ফটোশপ বা ইলাস্ট্রেটরে। এটা হলো টোটাল প্রাইমারি একটা সফটওয়্যার। এইখানে আপাতত এইভাবে কাজ করেন, ঠিক আছে? আপাতত এইভাবে কাজ করেন। 10টা কিছু না দেওয়া হয়েছে, আপনি যদি প্রথমে একটা ড্রয়িং করেন ওইটা এর থেকে আরও খারাপ হবে। 2 নাম্বারটা একটু ভালো হবে, 3 নাম্বারটা আর একটু ভালো হবে, 10 নাম্বারটা অনেকটা ভালো হবে, ঠিক আছে? যখন এই যে পাখিগুলো এখানে আঁকতেছি, গাছ অনেক কষ্ট করে, অনেক হাসাহাসি করে হাসলাম। ফটোশপে যখন যাব, ক্লিকে গাছ হয়ে যাবে, ক্লিকে বাতাস হয়ে যাবে, ক্লিকে পাখি হয়ে যাবে, ক্লিকে ঘর হয়ে যাবে, মানুষ হয়ে যাবে, খেরের গুঁড়া হয়ে যাবে, আর কি আর কি আর আপনি যা চান তাই হবে, এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে? সো জাস্ট ওয়েট করেন, মনোযোগ দিয়ে কাজ করেন। যত আপডেট সফটওয়্যার যাবো আমাদের কাজগুলো তত আপডেট হবে, মানুষ যেভাবে করে তার থেকে আরও সুন্দর হবে, ঠিক আছে? একটু আপনাদেরকে এক্সাম্পলগুলো দেখাই, দেখি ওদের অন্যান্য আগের বছর এখানে আছে কিনা। 75 or 76। landscape design। মিডিয়া কই? কয়েক হাজার ফাইল নিচে যাওয়া লাগবে। একেবারে রিসেন্ট ব্যাচ করা আছে 1778। তো এইখানে যদি আমরা যাই মিডিয়াতে, এগুলো সব আগের ব্যাচের হোমওয়ার্ক। কিছুদিন পরে এই কাজগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ, কেন নয়? ওরা প্রতিযোগিতা করে কাজ করে, কার থেকে কে ভালো করবে।
হ্যাঁ হ্যাঁ, এগুলো এত নিচে চলে গেছে। ফটোশপে 3 নাম্বার ক্লাসে যেতে যাচ্ছে।